তানিশা শীতকালে তাদের বাড়িটা ফ্ল্যাট হওয়ার জন্য দিয়ে দেয়, তাই প্রমোটার তাদেরকে যে ভাড়া বাড়িতে থাকতে দেয় সেখানে ভীষণই ঠান্ডা আর খাটের ব্যবস্থাও ভালো মতো নেই, তাই তাদের রাত্রিবেলা ঘুমাতে ভীষণই অসুবিধা হয়। এমনকি মেঝে থেকেও ভীষণ পরিমাণে ঠান্ডা ওঠে আর তারা মেঝেতে পা রেখে হাঁটতে পর্যন্ত পারে না, এমনকি পায়ে জুতা পরে হাঁটলেও তাদের খুব ঠান্ডা লাগে। সেই জন্য তানিশা ঠিক করে সে তার বাপের বাড়িতে গিয়ে থাকবে। আর এই ভেবে তানিশা তার মাকে ফোন করে বলে, মা, আমি ঠিক করেছি আমার মেয়ে প্রিয়াকে নিয়ে তোমাদের বাড়িতে গিয়ে কয়েক মাসের জন্য থাকবো, কারণ এই ভাড়া বাড়িতে ঠান্ডার মধ্যে একদমই থাকা যাচ্ছে না আর শীতে দাঁতে দাঁত একেবারে জড়িয়ে আসছে। হ্যাঁ, ঠিকই সিদ্ধান্ত নিয়েছিস, তাড়াতাড়ি চলে আয়। আর জামাই বাবা এখন কাজের জন্য তো বিদেশে আছে, তাই তোরা দুজন যদি এখন আমাদের কাছে থাকিস তাহলে কোনো অসুবিধাই হবে না। তানিশা তার মায়ের কথা শুনে ভীষণই খুশি হয় আর ফোন রেখে সে শীতের মধ্যে সব প্রয়োজনীয় জামা কাপড় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিয়ে সন্ধ্যাবেলা মেয়ের সঙ্গে বাপের বাড়িতে গিয়ে হাজির হয়। আর সেই সন্ধ্যাবেলায় সবেমাত্র তানিশার বৌদি সায়ন্তিকা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে একটু টিভি দেখতে বসে, আর এমন সময় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। উফ, এই শীতের মধ্যে কেউ ভয়ের চোটে বাড়ি থেকে বেরোচ্ছে না, আর এই সন্ধ্যাবেলা আবার আমাদের বাড়িতে কে এলো? আমার আর ভালো লাগে না। এখন এই সোফা ছেড়ে নিচে গিয়ে দরজা খুলতেও ইচ্ছে করছে না, যা ঠান্ডা পড়েছে। এই বলে সায়ন্তিকা চুপ করে বসে থাকে আর সে মনে মনে ভাবে যে তার শাশুড়ি মা হয়তো দরজা খুলবে, কিন্তু বারবার দরজার বেল বাজতেই থাকে, যার ফলে সায়ন্তিকা সোফা থেকে উঠে গিয়ে দরজা খুলতে বাধ্য হয়। আর সে যখন দেখে যে তার ননদ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তখন সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কি ব্যাপার তানিশা, তুমি হঠাৎ করে এই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কি করছো আর একেবারে ব্যাগ গুছিয়ে চলে এসেছো যে? বৌদি, বাইরে ভীষণ ঠান্ডা আর এখন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আগে ভেতরে যাই, তারপর ঘরের মধ্যে গিয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এই বলে তানিশা তার মেয়ে প্রিয়াকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে আসে আর বাড়িতে ঢুকেই সে বৌদিকে গরম গরম চা বানানোর জন্য অর্ডার দেয়। এমনকি প্রিয়াও তার মামির কাছে চিকেন পকোড়া খাওয়ার জন্য জেদ করে। সে ঠান্ডার মধ্যে রান্নাঘরে গিয়ে ননদ এবং ননদের মেয়ের জন্য গরম গরম চা এবং চিকেন পকোড়া করে নিয়ে আসে। আর বলো না বৌদি, তুমি তো জানো আমাদের বাড়িটা আমরা ফ্ল্যাট তৈরি করতে দিয়েছি, আর প্রমোটার আমাদেরকে যে ভাড়া বাড়িতে থাকতে দিয়েছে সেখানে এত ঠান্ডা আমরা কিছুতেই থাকতে পারছি না। পুরো ভাঙাচোরা বাড়ি, চারিদিক থেকে ঠান্ডা ঢোকে। তাই জন্য ভাবলাম এখন বেশ কিছু মাস তোমাদের বাড়িতে এসে থাকবো, অন্তত শীতকালটা এখানেই কাটিয়ে যাব। আবার কেমন কথা? প্রমোটার যখন ভাঙাচোরা বাড়ি দিয়েছে তখন থাকার মতো করে সারিয়ে নিলেই তো হয়, আর তোমাদের তো থাকার কোনো অভাব নেই। বাবা, একটু তোমাদের বাড়িতে থাকছি বলে তুমি আমাদেরকে এত কথা শোনাবে? নেহাত শীত পড়েছে, না হলে মোটেই আসতাম না। তানিশার কথা শুনে সায়ন্তিকা একেবারে চুপ করে যায়, আর এভাবেই সায়ন্তিকা সেদিন থেকে বাপের বাড়িতে থাকতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন হঠাৎ করে রাত্রিবেলা তানিশা তার মেয়েকে নিয়ে বৌদির দরজায় ধাক্কা দিতে শুরু করে। উফ, রাত্রিবেলা শান্তি মতো ঘুমাতেও দেবে না, সারাদিন এদের পেছনে খেটে খেটে মরো, আর শীতকালে রাত্রিবেলা একটু যে লেপের তলে শুয়ে আরাম করব তাতেও এদের সমস্যা। আবার এখন দরজা ঠকঠক করছে কে? কি হলো বৌদি, সেই কখন থেকে ডাকছি, তোমার কানে কি আওয়াজ যাচ্ছে না? আমি আর আমার মেয়ে ঠান্ডার মধ্যে তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছি আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। তানিশা এরকম করে ডাকাডাকি করলে সায়ন্তিকা তাড়াতাড়ি করে এসে দরজা খোলে, আর ঠিক তখনই তানিশা এবং তার মেয়ে সায়ন্তিকার ঘরে ঢুকে পড়ে। কি হলো, এখন রাত্রি 2টো বাজে, তোমরা ঘুমাওনি? এরকম শীতের রাতে কেউ জেগে থাকে? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমরা ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুমাতে পারিনি। আমার বিয়ের পর থেকে তোমরা একটু আমার ঘরের বিছানা, চাদর, লেপ কিছুই রোদে দাওনি, সেই জন্য সবকিছু ঠান্ডা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, এমনকি ধুলোবালিও হয়েছে। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু এখন বলতে বাধ্য হলাম, কারণ ওরকম বিছানাতে কিছুতেই আমরা শুতে পারছি না। আর মামি, আমাদের ঘরে কিন্তু খুব মশা। মাকে বললাম যে অল আউটটা জ্বালিয়ে দিতে, কিন্তু অল আউটও শেষ হয়ে গেছে, তাই মশার কামড়ে আমরা ঘুমাতে পারলাম না। মা বলেছে আজকে থেকে আমি আর মা তোমাদের ঘরেই ঘুমাবো। এমন কথা শুনে সায়ন্তিকা ভয় পেয়ে যায়, কারণ শীতের মধ্যে যদি তার ননদ এবং ননদের মেয়ে তাদের ঘরে ঘুমায় তাহলে সায়ন্তিকা এবং তার বরের ঘুমাতে ভীষণই কষ্ট হবে। কেন আমাদের ঘরে ঘুমানোর কি দরকার? তোমরা মায়ের ঘরে তো গিয়ে ঘুমাতে পারো, কারণ মায়ের ঘরে এমনিতেই খাটটা অনেক বড়, তোমাদের ঘুমাতে কোনো অসুবিধা হবে না। আর মায়ের ঘরে সারাদিন রোদ পড়ে, ঘরটা ভীষণ গরমও থাকে।
না না, মায়ের ঘরেই ঘুমাবো না, কারণ শীতকালে আমার মেয়ে রাত্রিবেলা ভীষণ টয়লেট পায় আর বারবার টয়লেটে নিয়ে যেতে হলে মায়ের ঘুম ভেঙে যাবে, তাই আমরা তোমাদের ঘরেই ঘুমাবো। তুমি আর দাদা বরঞ্চ মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো। তানিশার কথা শুনে সায়ন্তিকার কিছু করার থাকে না। সায়ন্তিকা বাধ্য হয়ে নিজের ঘর ছেড়ে দেয় আর সে তার বরের সঙ্গে শাশুড়ি মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এর ফলে শীতের মধ্যে গরম কম্বল চাপা দিয়ে তানিশা এবং তার মেয়ে আরাম করে। অন্যদিকে উড়ি বাবারি কি ঠান্ডা, মায়ের ঘরে একটা এক্সট্রা কম্বল পর্যন্ত নেই। এরকম একটা কম্বলে 3 জন ঘুমানো যায়? আমার ঠান্ডার জন্য একেবারে হাড় হিম হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগে না। এভাবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সায়ন্তিকা ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল হতে না হতেই সে নিজের ঘরে চলে যায়, কিন্তু সেই ঘরে গিয়ে দেখে যে তার বিছানা একেবারে ভেজা ভেজা হয়ে আছে আর বিছানা থেকে কেমন যেন বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। এই দেখে সায়ন্তিকা তখনই তার ননদকে ডাক দেয়। কি ব্যাপার তানিশা, কালকে রাত্রিবেলা তুমি আর তোমার মেয়ে আমার বিছানায় ঘুমিয়েছিলে, আর এখন পুরো বিছানা ভিজে গেল কি করে? কেমন একটা আবার বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, কি হয়েছেটা কি বলো তো আমাকে। ওই কালকে রাত্রিবেলা তোমাকে বললাম না যে আমার মেয়ে শীতকালে টয়লেটে যাওয়ার অভ্যাস আছে, তাই কালকে রাত্রিবেলা যখন ও আমাকে ডাকছিল তখন আমার ঘুম ভাঙেনি, সেই জন্য আমার মেয়ে বিছানাতেই টয়লেট করে ফেলেছে। এটা আবার কেমন কথা? তোমার মেয়ে আমার বিছানায় টয়লেট করে দিল? একটু ঘুম থেকে উঠে মেয়েটাকে তো বাথরুমে নিয়ে যেতে পারতে। এই শীতের মধ্যে এখন সারা বিছানা আমি কি করে ধোবো বলো? ননদের মেয়ে না হয় একটু টয়লেট করেই ফেলেছে, তাতে কি এমন হয়েছে? তুমি তো সারা বাড়ির জন্যই জামা কাপড় পরিষ্কার করো, তার সাথে এই বিছানার চাদর গদি সব পরিষ্কার করে নাও, কোনো সমস্যা হবে না। এই বলে তানিশা ঘর থেকে বেরিয়ে যায়, যার ফলে শীতের মধ্যে সায়ন্তিকাকে ভালো করে বেশি বেশি জল দিয়ে তার বিছানা চাদর গদি ইত্যাদি পরিষ্কার করতে হয়। আর এরকম জলের কাজ করতে করতে তার হাতে হাজা হতে শুরু করে, কিন্তু তবুও এখানে জ্বালাতন থেমে থাকে না। একদিন সায়ন্তিকা শীতের মধ্যে কিছুতেই রান্না বান্না করতে পারে না, তাই সে অনলাইনেই খাবার অর্ডার করে। মা, আমার গরম গরম চিকেনের ঝোল আর ভাত খেতে ইচ্ছে করছে। আমার এরকম অনলাইনের খাবার খেতে ভালো লাগে না। আর মামি কেমন মোটা মোটা চাউমিন নিয়ে এসেছে, এই চাউমিন আমি খেতে পারি না। তুমি মামিকে বলো আমাকে ভাত আর চিকেনের ঝোল রান্না করে দিতে। বৌদি, তুমি শুনলে তো আমার মেয়ে কি বললো? যাও রান্নাঘরে যাও, আমার মেয়ের জন্য গরম গরম চিকেনের ঝোল আর ভাত রান্না করে নিয়ে এসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ঠান্ডার মধ্যে একই আমি রান্নাঘরে গিয়ে রান্না করতে পারছি না বলে অনলাইনে খাবার অর্ডার করলাম, আর তুমি বলছো তোমার মেয়েকে রান্না করে দিতে? যাও তুমি নিজে গিয়ে রান্না করে নিয়ে এসো। সায়ন্তিকা যখন এভাবেই তার ননদের সঙ্গে মুখে মুখে তর্ক করে, সেই সময় তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ রুমকি দেবী কিছুতেই মেয়ের অপমান সহ্য করতে পারে না। বৌমা, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। আমার নাতনি তোমার হাতে চিকেনের ঝোল আর ভাত খেতে চাইছে, আর তোমাকে সেই রান্না করে দিতেই হবে। আর শীত বলে কি খাওয়া দাওয়া বন্ধ আছে নাকি? যাও করে নিয়ে এসো। সায়ন্তিকা এই কথা শুনে চুপচাপ রান্নাঘরে চলে যায়, আর শীতের মধ্যে সে আবার ফ্রিজ থেকে ঠান্ডা চিকেন বের করে সেগুলোকে জল দিয়ে পরিষ্কার করে। আর জলের মধ্যে হাত দিতেই তার আত্মা যেন একেবারে খাঁচা হয়ে ওঠে। তবুও সে কোনো রকমে চিকেন পরিষ্কার করে চিকেনের ঝোল রান্না করে, সেই সাথে আবার গরম গরম ভাতও রান্না করে। কিছুক্ষণের মধ্যেই সায়ন্তিকা যখন গরম গরম ভাত এবং চিকেন প্রিয়ার পাতে পরিবেশন করে, ওমা, আমার খুব ঠান্ডা লাগছে, আমার দাঁতে মনে হয় পোকা হয়েছে। ওরে বাবা, দাঁত ব্যথা করছে, আমি তো ঠিক করে চিকেন ছিঁড়তে পারছি না, তাই আমি আর চিকেন ভাত খাবো না। এই শীতকাল এলেই তোর দাঁতে ব্যথা হয়, আমার খুব ভয় লাগে। থাক, তোকে আর এই শক্ত চিকেন খেতে হবে না। বৌদি, তুমি চিকেন ভাত ফ্রিজে তুলে রেখে দাও, আর আমার মেয়ের জন্য একটু গরম গরম জল করে নিয়ে এসো। নুন দিয়ে গার্গেল করুক, দাঁতে ব্যথা একটু ঠিক হয়ে যাবে, দাঁতে ব্যথা একটু কমে যাবে। তোমরা কি আমাকে পাগল ভেবেছো নাকি? এই তোমার মেয়ে বললো যে চিকেন ভাত খাবে, আর আমি ঠান্ডার মধ্যে গিয়ে সব রান্না করে নিয়ে এলাম, আর এখনো খাবে না বলছে, আবার গরম জলও করতে বলছে। আমি আর কোনো কাজ করতে পারবো না, অনেক হয়েছে। এই বলে সায়ন্তিকা নিজের ঘরে চলে যায়, আর তখনই তানিশা তার মায়ের কাছে বৌদির নামে নিন্দা করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌদি, আমার সোয়েটারগুলো সব ছিঁড়ে গেছে, তাই আমি তোমার আলমারি থেকে তোমার শাল সোয়েটার বের করে পরে নিয়েছি। আসলে তোমার আর আমার কি আছে বলো তো? বৌদির জিনিস ননদ পরবে না তো কে পরবে বলো?
এই বলে তানিশা বৌদির আলমারি থেকে বেশি বেশি সোয়েটার এবং শাল বের করে নিতে শুরু করে, যা দেখে সায়ন্তিকা ভীষণ পরিমাণে রেগে যায়। আর এমন সময় সায়ন্তিকার নিজের পরার মতো কোনো সোয়েটার থাকে না, যার ফলে তার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে, এমনকি তার জ্বর পর্যন্ত চলে আসে। তবুও তাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন হঠাৎ করে তানিশার ফোনে একটা ফোন আসে, আর সেই ফোন রিসিভ করে সায়ন্তিকা কথা বলতে শুরু করে। কি ব্যাপার, গত 10 দিন হয়ে গেল আপনাদেরকে বলেছি যে আপনাদেরকে ভালো ভাড়া বাড়িতে শিফট করে দিয়েছি, তবু আপনারা আসছেন না কেন? আমাকে তো বেকার বেকার ভাড়ার টাকা গুনতে হচ্ছে। আর এই ফ্ল্যাট বাড়ি অনেক সুন্দর, আর এখানে একদম ঠান্ডাও ওঠে না, তাই তাড়াতাড়ি চলে চলুন। প্রত্যেকদিন আমাকে ঘুরিয়ে দিচ্ছেন কেন বলুন তো? প্রমোটারের কথা শুনে সায়ন্তিকা খুব ভালো করেই বুঝতে পারি যে তার ননদ ইচ্ছা করে বাপের বাড়িতে পড়ে আছে, আর ভাড়া বাড়ি পাওয়া সত্ত্বেও সেই ইচ্ছাকৃতভাবে মায়ের বাড়ি থেকে যাচ্ছে না, আর সে সোজা তার ননদের কাছে চলে যায়। বৌদি, আমি আজকে আচার তৈরি করেছি, যাও আচারগুলো ছাদে রোদে দিয়ে এসো। শীতকালে আমার আচার খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো। আমি আর একটাও কাজ করব না, কারণ তোমাদের ওই প্রমোটারের সঙ্গে আমার কথা হয়েছে। তোমার মিথ্যা কথা ঝুড়িয়ে আমার সামনে চলে এসেছে। প্রমোটার তোমাকে 10 দিন আগে ফোন করে ভাড়া বাড়ির কথা বলেছে, কিন্তু তবুও তুমি শিফট করোনি কেন বলো তো? তুমি ভালো করেই তো দেখতে পাচ্ছ এই শীতের মধ্যে আমাকে কতটা কষ্ট পেতে হচ্ছে। এই ছোট্ট বাড়িতে এতগুলো লোকের জায়গা হয় না, তবুও তুমি আমাকে জ্বালাতন করার জন্য এখানে পড়ে আছো। সায়ন্তিকা চিৎকার করে কথা বললে বাড়ির সকলের কানে সায়ন্তিকার কথা গিয়ে পৌঁছায়, যার ফলে রুমকি দেবী এবং তার মেয়ে দুজনেই প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, কারণ রুমকি দেবীও সেই ব্যাপারে খুব ভালো মতো অবগত ছিল। তাই তানিশা লজ্জার চোটে আর কিছুতেই বাপের বাড়িতে পড়ে থাকতে চায় না। সে তখনই তার মেয়েকে নিয়ে নতুন ভাড়া বাড়িতে চলে যায়, আর যেখানে কোনো রকম ঠান্ডা প্রবেশ করে না, যার ফলে এখন শীতের মধ্যে সায়ন্তিকারও কোনো কষ্ট হয় না। সে আরাম করে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। প্রিয়াঙ্কা তার মা কমলা দেবী এবং বাবা স্বপন বাবুর সঙ্গে বাস করে। মেয়ে বড় হয়ে যাওয়ার পর দায়িত্ববান বাবাদের মতো প্রিয়াঙ্কার বাবাও মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখে ফেলে। ছেলের নাম ছিল তরুণ। তরুণ দেখতে শুনতে খুবই ভালো, আর সে সরকারি অফিসে চাকরি করে। আর প্রিয়াঙ্কাও যেহেতু দেখতে খুবই সুন্দর, তাই তরুণ এবং তার মা রচনা দেবী প্রিয়াঙ্কাকে এক দেখাতেই পছন্দ করে। এর ফলে দুই পরিবারের সহমতে বর্ষাকালে প্রিয়াঙ্কা এবং তরুণের বিয়ে ঠিক হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রিয়াঙ্কার বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদের সময়, কিরে, আর কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদ হবে, আর তুই হাতে ফোন নিয়ে বসে আছিস? চল তাড়াতাড়ি চল, গায়ে হলুদে বেশি দেরি হলে সন্ধ্যাবেলা বিয়ের সময় পিছিয়ে যাবে। উফ মা, আমি ওয়েদার ফোরকাস্ট দেখছি, আজকে বৃষ্টি হবে কিনা। আর কি দেখাচ্ছে জানো, আজকে সারা দিন একেবারে ঝেপে বৃষ্টি হবে। উফ, আমার যে কি মজা হচ্ছে না, সারাদিন বৃষ্টি, কি মজা। আজকে আমি বৃষ্টিতে ভিজবো। বৃষ্টি হবে বলেই আকাশটা একেবারে মেঘ জমি কালো হয়ে গেছে। তোকে আমি বৃষ্টিতে ভেজাচ্ছি, আমি ভালো করেই বুঝতে পারছি তুই কেন বর্ষাকালে বিয়ে করতে চাইছিস। আজকে যদি তুই বৃষ্টিতে ভিজেছিস, তাহলে কিন্তু আমি তোর ঠ্যাং খোড়া করে দেব। তুই এক পাও বৃষ্টিতে বেরোবি না, চল এখন। এই বলে কমলা দেবী প্রিয়াঙ্কাকে গায়ে হলুদ দিতে নিয়ে যায়, আর সকল আত্মীয় স্বজন মিলে প্রিয়াঙ্কাকে গায়ে হলুদ দেয়। সেই সময় হঠাৎই জোরে মেঘ ডেকে ওঠে, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। ফলে প্রিয়াঙ্কা কিছুতেই নিজেকে বৃষ্টি ভেজা থেকে বিরত রাখতে পারে না। গায়ে হলুদ হয়ে গেছে, এবার তুই যা, কে পরিষ্কার করে স্নান করে নে। একটু পরেই মেকআপ আর্টিস্ট চলে আসবে তোকে সাজাতে। তুই বাথরুমে গিয়ে স্নানটা সেরে নে। বাথরুমে গিয়ে স্নান করার কি দরকার? আর বেকার বাথরুমের জল অপচয় করে কোনো লাভ নেই, কারণ এমনিতেই আজকে তো বিয়ে বাড়ি, সন্ধ্যাবেলা অনেক জল লাগবে, তাই আমি বৃষ্টিতে ভিজে স্নান করে নিচ্ছি। এই কথা বলে প্রিয়াঙ্কা লাফ মেরে ছাদে উঠে পড়ে, আর সে মনের শোকে বৃষ্টিতে ভিজতে থাকে। বিয়ের কনেকে এভাবে গায়ে হলুদ দিয়ে বৃষ্টিতে ভিজতে দেখে সকলে হাসাহাসি শুরু করে। সকলে ভাবে নতুন বউয়ের মাথা খারাপ, তাই কমলা দেবী কোনো মতে তার মেয়েকে বকাবকি করে ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। আমাকে একটু শান্তি করে বৃষ্টিতে ভিজতেও পর্যন্ত দিল না। দেখ, ভাল লাগে না। ঠিক আছে, আজকে সারাদিন বৃষ্টি হবে, আমি আবার ঠিক সময় করে বৃষ্টিতে ভিজে নেব। দেখতে দেখতে এভাবেই কিছু সময় পেরিয়ে যায়, আর বিকেল বেলা প্রিয়াঙ্কা বিয়ের জন্য খুব সুন্দর করে সাজতে শুরু করে। কিন্তু তার মন শুধু জানালার বাইরেই পড়ে থাকে যে কখন আবার বৃষ্টি নামবে আর সে বৃষ্টিতে ভিজতে পারবে। কিন্তু এইদিকে তার সাজগোজ সম্পূর্ণ হয়ে যায়।
সকাল থেকে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি কমে গেল কেন? আমার সাজা গোজাও তো কমপ্লিট হয়ে গেছে প্রায়, একটু পরেই বরযাত্রী চলে আসবে, আমার বেনারসি শাড়িও পরা হয়ে যাবে, তারপর যদি বৃষ্টি নামে তখন আমি কি করব? এভাবেই প্রিয়াঙ্কা খুবই দুশ্চিন্তায় পড়ে। আর তার শাড়ি পরা হয়ে গেলে যখন কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী আসবে এমন সময় ঝমঝম করে ভয়াবহ বৃষ্টি নেমে আসে। আর যেই বৃষ্টি শুরু হয় তখনই প্রিয়াঙ্কার মন একেবারে নেচে ওঠে, কিন্তু সে বৃষ্টিতে ভিজতে যেতেও ভয় পায়। এবার কি হবে? কিছুক্ষণ পরেই তো আমার বিয়ে, আর এখন যদি আমি বৃষ্টিতে ভিজি তাহলে আমার সাজ পোশাক সব তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি নিজেকে বৃষ্টি ভেজা থেকে আটকাতেও তো পারছি না। অন্যদিকে বৃষ্টির পরিমাণ অত্যাধিক বেশি হওয়ায় রচনা দেবী তার ছেলে এবং বরযাত্রীকে নিয়ে বাড়ির বাইরে পা পর্যন্ত রাখতে পারে না। ফলে তারা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সেদিন যদি কোনো মতে বিয়ে ভেঙে যায় তাহলে ঘোর অমঙ্গল হবে। ফলে রচনা দেবী প্রিয়াঙ্কার বাবাকে ফোন করে। দিদি, আপনারা বাড়ি থেকে বরযাত্রী নিয়ে বেরিয়েছেন তো? এদিকে কিন্তু বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, আপনারা দয়া করে আর দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন, বিয়ের সময় তো পেরিয়ে যাচ্ছে। কিন্তু দাদা, এই বৃষ্টিতে আমরা কিভাবে বেরোবো? আমাদের সব তত্ত্ব সবকিছু নষ্ট হয়ে যাবে তো। বাইরে এত বৃষ্টি, পুরো ঝাপসা হয়ে গেছে, বৃষ্টি কমলেই আমরা বেরিয়ে পড়ছি। আপনি চিন্তা করবেন না, একমাত্র এই কারণেই বর্ষাকালে আমি বিয়ের অনুষ্ঠান করতে চাইছিলাম না। এই বলে তরুণের মা ফোন কেটে দেয়। কিন্তু তারা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভুগতে থাকে, কারণ বৃষ্টি যেন আরো চোখ রাঙিয়ে আসতে শুরু করে, আর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আরো বেড়ে যায়। সেই সময় তরুণ তার মাকে বলে, মা, যে করে হোক আমাদেরকে বেরোতেই হবে, কারণ আজকে যদি আমার বিয়ে না হয় তাহলে আর কোনোদিনও বিয়ে হবে না। আর আমি যদি বৃষ্টির মধ্যে বিয়ের অনুষ্ঠানে পৌঁছতে না পারি, আর তখন যদি প্রিয়াঙ্কার বাবা যদি পরে আমার সাথে প্রিয়াঙ্কার বিয়ে না দেয়, তখন কি হবে বলো তো? এই বলে তরুণ কোনো রকমে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি করে একাই বিয়ে করতে বেরিয়ে পড়ে। কিন্তু তার মা কিছুতেই তাকে একা ছাড়তে চায় না। অন্যদিকে এত বৃষ্টির মধ্যে নিজেদের প্রাণের বিপদ কেউ ডেকে আনতে চায় না। রচনা, সবই তো বুঝতে পারছি, তোমার একটাই মাত্র ছেলের বিয়ে, কিন্তু আমরা কি করে বরযাত্রী যাবো বলো তো? তোমরা বলো না গিয়ে যাও, আর একটু পরে বৃষ্টি থামলে আমরা বাসে করে বরযাত্রী চলে আসবো। তুমি একদম চিন্তা করো না, তবে এত বৃষ্টির মধ্যে কিন্তু আমরা বেরোতে পারবো না। এই কথা শুনে তরুণের কিছুই যায় আসে না, কারণ তার মাথায় এখন একটা বিষয়ই চলতে থাকে, যে করেই হোক তাকে এখন বিয়ে করতেই হবে। অন্যদিকে প্রিয়াঙ্কার মা বাবাও ভীষণ পরিমাণে চিন্তা করে, কারণ তাদের বাড়িতে যেহেতু সকাল থেকেই আত্মীয় স্বজন চলে এসেছে, আর এখন যদি বরপক্ষ বৃষ্টির মধ্যে উপস্থিত হতে না পারে তাহলে বড়সড় বিপদ হয়ে যাবে। আজকে যদি এই বৃষ্টির মধ্যে আমার মেয়ের বিয়েতে বাধা পড়ে তাহলে কি হবে বলতো? মেয়েটা এত সেজে গুজে বেনারসি শাড়ি পরে ঘরের মধ্যে বসে আছে, মেয়েটাকে আমি কতবার করে বারণ করলাম এই বৃষ্টির মধ্যে বিয়ে করিস না, কিন্তু ও তো আমাদের কারোর কথা শুনতে চাইলো না। এখন এসব কথা বলে লাভ নেই, তুমি বরং মেয়েটার কাছে যাও, দেখো কি করছে। আমি এদিকটা দেখছি, সব আত্মীয় স্বজনরা চলে এসেছে, আর আমার আর ভালো লাগছে না। কমলা দেবী ভাবে যে তার মেয়ে হয়তো মন মরা করে ঘরে বসে আছে, কিন্তু তার মেয়ের মন মরা করে বসে থাকতে বইয়ে গেছে, কারণ প্রিয়াঙ্কার মন ভালো করা বৃষ্টি যেহেতু হচ্ছে তাই সে নিজেকে আর সামনে রাখতে পারে না। সে বাড়ির পেছনে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়, আর বাইরে গিয়ে সে ভয়াবহ বৃষ্টির মধ্যে ভিজতে থাকে। বিয়ের দিন যদি বৃষ্টিতে না ভিজলাম তাহলে মজা কি আর হলো? আমার সাজগোজ বেনারসি একেবারে চুলোই যাক। আর ভালো হয়েছে এই বৃষ্টির মধ্যে এখনো বরযাত্রী আসতে পারছে না, না হলে আমি বিয়ের সব অনুষ্ঠানে আটকে পড়তাম, আর আমার বৃষ্টিতেও ভেজা হতো না। এখন আমি আরাম করে বৃষ্টিতে ভিজবো, তাই বরযাত্রী যত দেরি করে আসবে ততই ভালো। এই বলে প্রিয়াঙ্কা বৃষ্টির মধ্যে নাচতে নাচতে খুবই আনন্দ করে, আর সে ভীষণ পরিমাণে বৃষ্টি উপভোগ করতে থাকে। অন্যদিকে তার মা ঘরে গিয়ে দেখে যে মেয়ের কোথাও নাম নিশানা নেই, এর ফলে সে খুবই ভয় পেয়ে যায়। হায় হায়, আমার মেয়েটা কোথায় গেল? ও কি ভেবেছে ওর বর হয়তো ওকে বিয়ে করতে আসবে না, তাই ও ভেবেছে হয়তো ওর বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, তাই মনে হয় মেয়েটা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। হায় ঈশ্বর, আমার মেয়েটা কোথায় গেল? আমি কেন খুঁজে পাচ্ছি না ওকে? কি গো, কোথায় আছো? তাড়াতাড়ি এসো, বৃষ্টির মধ্যে আমার মেয়েটা কোথায় গেল কি জানি, ওকে খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি এসো। এভাবেই কেঁদে কেটে কমলা দেবী একেবারে শেষ হয়ে যায়, কিন্তু কোথাও সে তার মেয়েকে খুঁজে পায় না। ফলে সমস্ত আত্মীয় স্বজন এমনকি স্বপন বাবু ও প্রিয়াঙ্কার ঘরে চলে আসে, কিন্তু কোথাও তারা প্রিয়াঙ্কাকে খুঁজে পায় না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, কিন্তু তবুও প্রিয়াঙ্কার বৃষ্টি ভেজা শেষ হয় না। অন্যদিকে তরুণ তার মাকে নিয়ে গাড়ি চালিয়ে আসার সময় হঠাৎই ভয়াবহ বৃষ্টিতে জলের মধ্যে তাদের গাড়ি খারাপ হয়ে যায়।
না, তুমি বরং গাড়িতে বসো, আমি পায়ে হেঁটে জলের মধ্যে এখন বিয়ে করতে যাব, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছে। ওরা মনে হয় বিয়ে বাড়ির আলো নিভিয়ে দিয়েছে। আমরা আর বসবো না, কেননা ওরা আর ফোনও তো করছে না, তাই আমি আসলাম। তুই কি পাগল হয়ে গেছিস? এখন এক হাঁটু বৃষ্টি জলের মধ্যে তুই এই শেরওয়ানি পরে হেঁটে হেঁটে যাবি? কোনো দরকার নেই, তুই একটু অপেক্ষা কর, এক্ষুনি মেকানিক এসে গাড়ি ঠিক করে দেবে। তুই আগে মেকানিককে ফোন কর। মা, তুমি কেন বুঝতে পারছো না? এই বৃষ্টির মধ্যে কোনো মেকানিক আসবে না। তুমি দেখো, রাস্তায় একটা কুকুর, ছাগল, বিড়াল কিছুই নেই, শুধুমাত্র আমরাই আছি। তাই আমি চললাম, তুমি এখানে বসো, আমাকে বিয়ে করতেই হবে। আমি একটা মেয়ের এরকম স্বপ্ন ভঙ্গ করতে পারি না। তরুণ তার মায়ের কোনো কথাই শুনতে চায় না। সে গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে জল পেরিয়ে হাঁটতে শুরু করে। আর রচনা দেবীরও কিছু করার থাকে না। বয়স্ক রচনা দেবীও ছেলের সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। তারা এত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ধরে রাস্তা হাঁটলেও কিছুতেই রাস্তা পার হতে চায় না। ফলে তারা একেবারে বৃষ্টিতে ভিজে স্নান করে যায়, আর তাদের খুব ঠান্ডাও লাগে। কিন্তু অন্যদিকে এসব বিষয়ে ভাবতে প্রিয়াঙ্কার একেবারে বয়েই গেছে। সে একেবারে মজা করে আনন্দে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতে থাকে। আর এর ফলে তার মেকআপ, নতুন শাড়ির রং সবকিছুই বৃষ্টির জলে ধুয়ে চলে যায়। তবুও তার কিছু যায় আসে না। অন্যদিকে সবাই প্রিয়াঙ্কাকে যখন খুঁজতে শুরু করে, তখন কমলা দেবীর বাইরের উঠানের দিকে চোখ পড়ে। আর সে দেখে যে তার মেয়ে একেবারে পাগলের মতো বৃষ্টিতে ভিজছে। ফলে প্রিয়াঙ্কার উপর সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তারা সবাই সেখানে গিয়ে উপস্থিত হয়। আমরা সেই কখন থেকে তোকে খুঁজছি, আর তুই এখানে অসভ্য মেয়েদের মতো বৃষ্টিতে ভিজছিস। কষ্ট করে টাকা খরচ করে তোকে মেকআপ করালাম, শাড়ি কিনে দিলাম, আর তুই সব বৃষ্টির জলে ধুয়ে দিলি। আমরা সবাই চিন্তা করছি এখনো বরযাত্রী আসেনি, তোর বিয়ে হবে কিনা, আর তুই আনন্দে বৃষ্টিতে ভিজছিস। মা, তুমি আমাকে বৃষ্টিতে ভিজতে দেখলে সবসময় এরকম করো কেন বলো তো? আর বৃষ্টির মধ্যে বরযাত্রী আসতে পারছে না, সেটা কি আমার দোষ? ওরা নিশ্চয়ই ভালো কোনো দামি গাড়ি বুক করেনি, তাই জন্য আসতে পারছে না। তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি এখন বৃষ্টিতে ভিজবো। তুই চুপ কর, এখন দয়া করে এই সমস্ত কথা বলিস না। সব আত্মীয় স্বজনেরা তোর উপর হাসাহাসি করবে, আর তোকে পাগলি বলবে। আর ছেলে পক্ষরা এইসব কথা শুনতে পেলে না, তোকে কি ভাববে বলতো? হ্যাঁ, শুনলে শুনবে, সত্যি কথাই তো। আমার বর নিশ্চয়ই সস্তার কোনো গাড়ি বুক করেছে, তাই বৃষ্টির মধ্যে আমাকে বিয়ে করতে আসতে পারছে না। আর ভালোই হয়েছে ওরা দেরি করে আসছে, কারণ আমি বৃষ্টিতে ভিজতে পারছি। আমার কাছে বৃষ্টিতে ভেজার থেকে বড় আর কিছু হতে পারে না, এমনকি আমার বিয়েও নয়। বৃষ্টিতে ভিজতে গিয়ে প্রিয়াঙ্কার একদমই হুঁশ থাকে না, সে কি বলতে কি বলছে। আর সে মোটেই বুঝতে পারে না যে তার পেছনে তার হবু বর এবং বরের মা এসে দাঁড়িয়ে আছে। তরুণ এবং রচনা দেবী যখন প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনতে পায়, তখন তাদের মন একেবারে ভেঙে যায়। আর তারা এরকম বৃষ্টিতে ভেজা পাগল মেয়ের জন্য এত কষ্ট করে বিয়ে বাড়িতে এসে পৌঁছেছে, তাই তাদের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। ছি 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 প্রিয়াঙ্কা, আমি ভাবতেই পারছি না যে তুমি আমাদের সম্বন্ধে এরকম ধারণা পোষণ করো। তুমি যখন বর্ষাকালে বিয়ে করবে বলেছিলে, আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাদের বাড়ির বউ হওয়ার জন্য উত্তাল হয়ে গেছো, তাই আমিও তোমাকে বর্ষাকালে বিয়ে করতে রাজি হয়ে গেছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি আসলে বৃষ্টিতে ভেজার জন্য উতল ছিলে। প্রিয়াঙ্কা এই কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর সে নিজে দোষ ঢাকার চেষ্টা করে। না, আসলে আমি ওরকম করে কিছু বলতে চাইনি তরুণ। তোমরা দেরি করে এসেছো, তাই আমি একটু বৃষ্টিতে ভিজে নিচ্ছিলাম। আর তোমরা যখন চলে এসেছো, চলো বিয়ে করে নি। ভাগ্যিস তোমরা ঠিক সময়ে গাড়ি করে চলে আসলে, না হলে যে কি হতো। তোমার মতো স্বার্থপর মেয়ের সঙ্গে আমি কিছুতেই আমার ছেলের বিয়ে দেব না। আর তোমাকে কে বললো যে আমরা গাড়ি করে এসেছি? শুধুমাত্র তোমার যাতে অসম্মান না হয় আর বিয়েতে যাতে দেরি না হয়, আমার ছেলে তোমাকে বিয়ে করার জন্য বৃষ্টিতে ভিজে হাঁটতে হাঁটতে এত দূর এসেছে, আর তার সাথে আমিও এসেছি। আর তোমার যা রূপ দেখলাম, তাতে তোমার সাথে আমি আমার ছেলের বিয়ে আর দেব না। তুমি বিয়ের কথা ভুলে যাও, চল তরুণ। প্রিয়াঙ্কা রচনা দেবীর কথা শুনে খুবই ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতে পারে না তাকে কেউ এতটা ভালোবাসতে পারে যে এরকম বৃষ্টি উপেক্ষা করে একমাত্র তাকে বিয়ে করার জন্য তরুণ বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আর সে নিজের বরযাত্রীর অপেক্ষা না করে বরযাত্রী আসতে দেরি করছে বলে বরের পরোয়া না করে মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে চলে যায়। এর ফলে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অনুতপ্ত বোধ করে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আসলে বৃষ্টি দেখলে আমি একেবারে পাগল হয়ে যাই। কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনারা হেঁটে হেঁটে এসেছেন শুধুমাত্র আমাকে বাড়ির বউ করে নিয়ে যাবেন বলে। আমার খুব ভুল হয়ে গেছে, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও বৃষ্টিতে ভেজার জন্য এরকম পাগলামি করব না, আমি প্রমিস করছি। কিন্তু আপনারা আমাকে বিয়ে না করে এখান থেকে চলে যাবেন না প্লিজ। তরুণ, তুমি যেও না প্লিজ। নিজের মেয়ের কর্মকাণ্ডের জন্য তার বাবা মাও রচনা দেবী এবং তরুণের কাছে ক্ষমা চায়। শেষ পর্যন্ত তরুণ আর রাগ করে থাকতে পারে না।
তরুণের সঙ্গে প্রিয়াঙ্কার ধুমধাম করে বিয়েটা সম্পন্ন হয়। আর বিয়ের পর যতই বর্ষা হোক না কেন, প্রিয়াঙ্কা নিজের মনকে বৃষ্টি ভেজা থেকে সামলে রাখে। আর সে কোনোদিনও বৃষ্টিতে ভেজার জন্য পাগলামি করে না। এভাবেই সে তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে থাকে।